এবং আমার কাছে মনে হতো তারা যেভাবে বৈষম্য চাকরিতে বৈষম্যের ব্যাপারে আন্দোলন করে মানে এতদূর এগুলেন, তাদের প্রথম ইফতার পার্টিটা হওয়া উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটা সামিয়ানা টাঙানো হবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অন্যান্য অনেক অভিযোগ শোনা যেত আগে থেকে। আওয়ামী লীগের দিক থেকে এক ধরনের, আমরাও তার মাইক্রো ক্রেডিট পলিসি নিয়ে নানান ধরনের ক্রিটিসিজম করেছি যে এটা নিউ লিবারাল ইকোনমিক ফরমেশনের একটা পার্ট। আবার তিনি পরিচিতি পেয়েছেন নারীদের ক্ষুদ্র ঋণ দিয়ে, কিন্তু তার সময়ে নারীদের পেটানো হচ্ছে পাবলিক প্লেসে। যারা আন্দোলনে এত ভূমিকা রাখলো তাদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করা হলো যেন তারা ঘরে চলে যায়। এই যে ব্যাপারটা, এইটাকে তিনি হতে দিলেন। যখন কারফিউ দেওয়া হলো, সেনাবাহিনী নামানো হলো, তখন আমার একটা পোস্ট আমি লিখেছিলাম যেটা অনেক ট্র্যাকশন পেয়েছিল যে পতনের আগে সব সরকারি সেনাবাহিনীও কারফিউ জারি করে। ৩ আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের অনেক শিক্ষক একটা বড় করে সভা করেন এই সরকারকে, মানে সেই হাসিনার সরকারকে সমর্থনের জন্য। অথচ তার 2 দিন পরেই কিন্তু সেই সরকারের পতন হয়। নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারা রক্ত দিতে আর গুলির সামনে দাঁড়াতে আর ভয় পাচ্ছে না। তখন তারা মনে করে যে আমাদেরও তাদের পাশে দাঁড়ানো উচিত, তা না হলে এই তরুণদের আমরা বাঁচাবো কী করে। অন্তর্বর্তী সরকারের সময় আমাদের সোশ্যাল ফ্যাব্রিক, আমি এটাকে এইভাবে বলি, সোশ্যাল ফ্যাব্রিকটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সোশ্যাল ফ্যাব্রিকটা কি, এখানে যা না তাই করার চেষ্টা করা হয়েছে। তারপরে যে রাজনীতিটা তারা করলেন সেটা আমার একেবারেই ধীরে ধীরে আমি সেটা অপছন্দ করা শুরু করলাম। সলিমুল্লাহ খানের একটা টার্ম আছে না, যে বেহাত বিপ্লব। আমাদের মুক্তিযুদ্ধের মতো বড় ঘটনাই তো বেহাত হয়েছে, তো এটাও বেহাত হয়েছে বলতে হবে। কারণ হলো যে জাতীয় ঐক্যটা হয়েছিল এবং সেই জাতীয় ঐক্যের প্রত্যাশা কি চায় সেটা কিন্তু মানুষ দেয়াল চিত্রে লিখে জানিয়ে দিয়েছে। ওখানে কোথাও লেখা ছিল না যে আমরা ডানপন্থী রাজনীতি করব, দেশটাকে একটা ডানপন্থী রাজনীতির দিকে নিয়ে যাব, দেশটাকে একটা নারীদের জন্য পাবলিক প্লেস সীমিত করে ফেলবো, এরকম কোথাও লেখা ছিল না। বরং ঠিক দর্শক, ঢাকা পেপারসের নিয়মিত পডকাস্ট সিরিজে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন খুব বিশেষ একজন অতিথি। আমাদের সাথে আছেন অধ্যাপক ফাহমিদুল হক ভাই, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আরিফ। আপনাকে তো আসলে পেয়ে গেলাম, আপনি অল্প সময়ের জন্য বাংলাদেশে আসলেন এবং এমন সময়টাতে আসলেন যে জুলাইয়ের সময় চলতেছে এবং জুলাই অভ্যুত্থানে আপনার অবদান নিয়ে তো আমরা কথা বলবোই। আমরা একটু শুরুতে এই অভ্যুত্থানটার মানে, আপনি তো আসলে এক ধরনের বাইরে থেকে দেখতেছিলেন অভ্যুত্থানটাকে এবং আপনার মতো অনেকেই দেখতেছিলেন। ওই সময়টাতে আসলে কিরকম দেখতেছিলেন বাংলাদেশের পরিস্থিতিটা, এটা দিয়ে যদি একটু শুরু করি। ওই সময়টাতে আমরা আসলে যারা দেশের বাইরে ছিলাম অনেক এনগেজড ফিল করছিলাম। এবং জুলাই তো আসলে একদিনে হয়নি আমাদের। আমি বলি যে জুলাই অনেক দিনের আন্দোলন এবং অ্যাক্টিভিজমের ধারাবাহিকতায় জুলাই হয়েছে। তো আমি তো এর আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন এই যে শিক্ষার্থীদের উপরে যে আন্দোলন হামলা ইত্যাদি হয়েছে, আন্দোলনে হামলা হয়েছে 18 সালে কোটা সংস্কার আন্দোলন, তারপর রোড সেফটি মুভমেন্ট, এছাড়া অন্যান্য নিপীড়নের ঘটনাগুলোই আমরা যখন দেখেছি শিক্ষার্থীদের উপরে আন্দোলন হামলা হচ্ছে, আমরা শিক্ষকরা পাশে গিয়ে দাঁড়িয়েছি, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক গঠন করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমি কিন্তু হঠাৎ করে জুলাইকে পাচ্ছিলাম এরকম না। ফলে আমার পার্সোনালি মনে হচ্ছিল যে আবার আরেক দফা কোটা সংস্কার আন্দোলন 2.0 শুরু হলো যেন। এবং আগের মতোই আমি বিশেষ উচ্চাশা নিয়ে আন্দোলনে এনগেজড হওয়া, ইনভলভড হওয়া সেরকম নয়। আমি এটাকে একটা ক্লান্তিকর লম্বা লড়াইয়ের অংশ হিসেবে সেখানে অংশ নিচ্ছিলাম। পরের দিকে তো মনে হলো যে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে আরেকটু ধাক্কা দিলেই প্রবল পরাক্রমশালী সরকারের পতন হবে। তো সেটা তো আগেও এরকম আশা আমরা করতেই পারি, কিন্তু বিদেশ থেকে এই দফা আমার পার্সোনালি ওরকম মনে হচ্ছিল। কিন্তু আমি বুঝতে পারি যে অন্যান্য মানুষেরও প্রায় একই ধরনের প্রত্যাশা, এনগেজমেন্ট, বিশেষ করে ছাত্র
শিক্ষার্থী এবং জনতা হত্যা শুরু হলে তখন মানুষ খুবই এনগেজড হয়ে পড়েছে এবং যে যার জায়গা থেকে আমি তো আমেরিকায় থাকি, লোকালি তারা নানান প্রোটেস্ট অর্গানাইজ করেছেন, সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় তারা পোস্ট করেছেন। অনেক সময় লোকাল প্রোটেস্টগুলো ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এসেছে। আর আমি 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 অ্যাডিশনাল আরেকটা জিনিস বলতে পারি যে এটা তো শুধু উদ্বিগ্ন হওয়া, এনগেজ ফিল করা বা মানে অস্থির হয়ে হাঁটাহাঁটির ব্যাপার নয়। এটার কিভাবে আমি অংশ নিতে পারি বা অন্য সবাই ভেবেছেন কিভাবে অংশ নিয়ে আন্দোলনকে আরো একটু বেগবান করা যায়। তো এখন তো নিউ মিডিয়ার সময়ে, ডিজিটাল টাইমে পরিসরের যে ধারণা, স্থানের যে ধারণা, সেটা তো আর আগের মতো নেই যে আমাকে ফিজিক্যালি এখানে থেকেই কাজটা করতে হবে, বা ফিজিক্যালি এখানে থেকে কাজটা করতে পারলে অবশ্যই সেটা সবচেয়ে ভালো, কিন্তু বাইরে মানে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সের মধ্যে থাকলেও যে কিছুই করার নেই তা নয়। আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের নিউ মিডিয়া, আমাদের ডিজিটাল যত প্ল্যাটফর্ম আছে সেগুলোর মধ্য দিয়ে কানেক্টেড থাকা এবং নিজে কিছু প্রডিউস করা, সেটা আমি নিজে ফেসবুকে লিখে কিংবা আমার একটা শো ছিল বা আছে হক কথা, সেটার মধ্য দিয়ে আমি নানাভাবে চেষ্টা করেছি জিনিসটাকে বেগবান করতে, একটু থিওরাইজ করতে। আমার মনে পড়ে যে যখন কারফিউ দেওয়া হলো, সেনাবাহিনী নামানো হলো, তখন আমার একটা পোস্ট আমি লিখেছিলাম যেটা অনেক ট্র্যাকশন পেয়েছিল, যে পতনের আগে সব সরকারি সেনাবাহিনী ও কারফিউ জারি করে, বা সেনাবাহিনী নামানো এবং কারফিউ জারি করা মানে হলো এই সরকারের পতনের দিকে ধাবিত হচ্ছে। এটা হলো লাস্ট রিসোর্ট ফর দ্য গভর্নমেন্ট টু হোল্ড দ্য পাওয়ার। আমি আপনি আসলে আমি যে জায়গাটাতে যেতে যাচ্ছিলাম ওখানে আসলেন। আমি এই জিনিসটা একটু বুঝতে চাই যে ধরেন আপনার হক কথা, এবং আপনি তো অনেক দিন ধরে এই হক কথা চালাচ্ছেন, এবং এইখান থেকে যে আলাপগুলো আসতেছে সেইটা যে এই অভ্যুত্থানের এলমাকে বিভিন্নভাবে প্রভাবিত করতেছে, অভ্যুত্থানের পরের সময়কে এখানকার সংস্কার প্রস্তাবগুলা পরবর্তীতে এই ধরনের আলোচনাগুলোকে দেখলে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। তো এইটার যে গতিপথটা, যে এই যে ফ্যাসিস্ট একটা রেজিম এবং এই রেজিমরে ফ্যাসিস্ট হিসেবে শনাক্ত করা, তারপরে এখানকার সমস্যাগুলোকে তুলে ধরা, বুদ্ধিভিত্তিক লেভেলে যে এই জিনিসগুলো তৈরি হইলো এবং এইটা যে শেষ পর্যন্ত এই নিয়মকে পৌঁছাইলো এই পর্যন্ত, এই জার্নিটা নিয়ে যদি একটু বলেন। এই জার্নিটা আমি তো হক কথা শুরু করি 2019-এর শেষের দিকে, সম্ভবত না 2020-এর মার্চ থেকে, যখন করোনার প্রকোপ হয়। মানুষ ওই সময় তো ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়া ভিত্তিক বা ডিজিটাল মিডিয়া ভিত্তিক পডকাস্ট এবং এই ধরনের লাইভ শো, এগুলো প্রথম মানে একটা প্রলিফারেশন ঘটে এবং আমিও তার থেকে দূরে ছিলাম না। তো তখন আমি ওই সময়ে বাংলাদেশের সমসাময়িক আমি যাদের চিনি, জানি ঘনিষ্ঠভাবে, তাদেরকে আমি প্রায় পার্সোনালিটি ইন্টারভিউ করতাম এবং তার কাজ সম্পর্কে আমি নিজে স্টাডি করতাম, তার কাজগুলো তুলে ধরতাম। এরপরে সেকেন্ড সিজনে আমি একটু 2-3জনকে ডেকে আমি এক ধরনের ডিসকোর্স ফরমেশনের জন্য কাজ করতাম, মানে একটা বিষয়কে ধরে তাদের আলাপগুলো, তাদের মত দ্বিমত বিতর্কগুলোকে আমি সামনে তুলে ধরতাম। এইভাবে এরই ধারাবাহিকতায় কিন্তু জুলাই আসে। তো আমি একজন, আপনি যদি বলতে চান বলতে পারেন, আমি একজন জনবুদ্ধিজীবী হিসেবে আমার কাজ হলো সমাজের মুক্তিমুখীন জনতার জন্য কাজ করা। তাদের সে যে পরিচয়ই থাকুক না কেন, তার উপরে যখন আক্রমণ হবে আমি তার পাশে দাঁড়াবো, তার সমাজের সাধারণ মানুষের মুক্তির জন্য বা আরেকটু বেটার থাকার জন্য আমি যা যা করা দরকার করব, তাত্ত্বিকভাবে করব, এমনকি ইস্যু ধরে আমি বিশ্লেষণ করব বা প্রয়োজনে প্রতিবাদ জানাবো, প্রয়োজনে অর্গানাইজ করব একটা সংগঠনের মধ্য দিয়ে একটা বিবৃতি উৎপাদনের বা কোনো কিছুতে একটা সংহতি স্থাপনের। এই যে প্রক্রিয়া, এটা একটা আমি মনে করি রাজনৈতিক প্রক্রিয়া। আমি যেখানেই থাকি না কেন সেই প্রক্রিয়ার মধ্যে আমি থাকব এবং আমার সামর্থ্য অনুযায়ী, আমার সময় সুযোগ সামর্থ্য অনুযায়ী আমি এটা পাবলিক ডিসকোর্সে আনার চেষ্টা করব। সেই হিসাবে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক জগতের যে লড়াই সারাক্ষণই থাকে বা ছিল, তার একটা অংশ হিসেবে অতি সামান্য কিছু অবদানের মধ্য দিয়ে আমি যুক্ত থাকার চেষ্টা করেছি। এই জার্নিটা হঠাৎ করে শুরু হয়নি, এই জার্নিটা কখনোই খুবই প্রীতিকর জার্নি ছিল না, একটা লম্বা একটা লড়াইয়ের ব্যাপারই ছিল আসলে। আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনি তো দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং ধরেন আমার সাংবাদিকতা বয়স খুব কম, হয়তো 8-10 বছর হবে, খুব সব মিলাই আর কি। তো আমি একটা জিনিস খুব মানে প্যারা খাই আর কি একটা বিষয় নিয়ে, সেই জিনিসটা হচ্ছে যে ধরেন
আমার সেক্টরে আমি যেরকম এই যে প্রচুর চাটুকা সাংবাদিকদেরকে আমি দেখছি যে ধরেন অনেক মেধাবী লোক কিন্তু এবং তার কোনো প্রয়োজনীয়তাও হয়তো নাই, কিন্তু সে এই যে সংবাদ সম্মেলনগুলোতে গিয়ে এই বক্তব্য উৎপাদন করতেছে। আবার আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও দেখি, একটা বড় অংশের শিক্ষককে আমরা দেখছি যে মানে অপ্রয়োজনীয়ভাবে এই সরকারের স্তুতির সাথে যুক্ত হয়ে যাওয়া, এবং বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক শ্রেণীর একটা বড় অংশেরই এক ধরনের সফট ভাবে স্বৈর শাসকের সম্মতি বা বৈধতা উৎপাদনে কাজ করে যাওয়া, এই ধরনের মানে নৈতিক অবক্ষয়ের কারণটা কি মনে হয় আপনার কাছে? নৈতিক অবক্ষয়ের কারণ একটা হতে পারে যে আগের তুলনায় মানুষ এখন অনেক বেশি কনজিউমার কালচারের সঙ্গে যুক্ত, তার অনেক দরকার হয়, অনেক ভোগ করতে চান তিনি, তার বাড়িটা লাগবে, গাড়িটা লাগবে, তার বাচ্চাদের মানে বড় স্কুলে পাঠাতে হবে, এই সব কারণে তার যে সীমিত আয় তার বাইরে তিনি পদক্ষেপ রাখতে চান। এবং এটার জন্য তিনি কি করতে পারেন, আমি একভাবে খুব পরীক্ষিত না কিন্তু আমি বলতাম যে যারা মেধাবী শিক্ষক এবং একটু রাজনীতির ডামাডোলের মধ্যে থাকতে চান না, তারা কি বলে গুলশান বাড়িধারা অঞ্চলে কনসালটেন্সি করেন। আর যারা একটু ওই সক্ষমতাটা নাই, আমি এটাকে জেনারেলাইজ করেই বলছি, মজা করে বলতাম, তারা দেশে ঢাকা ইউনিভার্সিটি বলেন বা পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে রাজনীতির সঙ্গে সাংঘাতিকভাবে যুক্ত হয়ে পড়েন। কারণ একটাই, বাড়তি কিছু অর্থযোগ। আচ্ছা, ধরেন যে আপনি শিক্ষার্থীদের রিয়ালিটিটা আমরা জানি, যে আপনি যদি এটা নিয়ে আমি লিখেও ছিলাম যে আপনি একজন শিক্ষার্থী গ্রাম থেকে আসলো, তার আবাসনের জন্য তাকে হলে থাকতে হয়, গেস্ট রুমে থাকতে হয়, পলিটিক্সে জড়িয়ে পড়তে হয়, বাধ্য হচ্ছে সে একইভাবে শিক্ষকদেরটাও বলা যায় যে যিনি লেকচারার তার যে বেতন সেটা দিয়ে ঢাকায় তিনি যদি ইমিডিয়েটলি বিয়ে করেন, একটা বাচ্চা হয়, ঢাকায় জীবনযাপনের যে খরচ সেটা বেতন দিয়ে হয় না, তখন তিনি কি করবেন? বাড়তি ইনকামের জন্য তিনি দেখবেন ইউনিভার্সিটির ভেতরে অনেকগুলো রিসোর্স আছে, সেটা কি একটা হাউস টিউটরশিপ পেলে উনি একটা বাসায় উঠতে পারেন, তাতে তার বাসার ভাড়াটা কমে গেল, পুরোপুরি মানে বাঁচে না, আমি বলছি যে একটা অংশ পার্সেন্টেজ আকারে কমে যায় আর কি। সেটা তাকে এক ধরনের সাশ্রয়ী বা না, তাকে এক ধরনের দেয়, কি বলে ওটাকে, তাকে এক ধরনের আয়ের একটা সুযোগ করে দেয়, বা মাসিক যে খরচটা সেটা কমিয়ে আনতে পারেন। এভাবে তিনি ওখানে উঠলেন। তারপরে একটা স্টেপ হতে পারে যে তার প্রমোশন লাগবে নিয়মিত সময়ে, অথবা তিনি যদি কিছুটা অযোগ্যও হন, তিনি যদি একটা হাইলি একটা পলিটিক্যাল লবি মেনটেন করেন, কিছু কম যোগ্যতা নিয়েও তিনি প্রমোশনটা পেয়ে যাবেন। এভাবে তার আসলে আমি সারাংশে বলতে চাই যে মানে তার এখানে আদর্শিক ব্যাপার খুবই সামান্য। তিনি বেসিক্যালি আর্থিক কারণে সার্ভাইভালের জন্য শিক্ষক হয়েও তিনি এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েন, যেটা সামাজিকভাবে তার যদি একটু ইমেজ ক্ষতিগ্রস্ত হয় তাতেও কিছু যায় আসে না। এবং এই ধারাবাহিকতায় তিনি ক্ষমতাসীন দলকে তিনি সাপোর্ট করতে থাকেন, আদর্শ যাই হোক, সাপোর্ট করতে করতে এটা এমন লেভেলে যায়, ক্ষমতাসীন দলটি যদি মানুষকে হত্যা শুরু করে তখনও তিনি সাপোর্ট করতে থাকেন, কারণ তার আর্থিক প্রয়োজনেই তিনি যেটা শুরু করেছেন সেটাকে কন্টিনিউ করার প্রয়োজন পড়ে। আপনার মনে পড়বে যে 3 আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের অনেক শিক্ষক একটা বড় করে সভা করেন এই সরকারকে, মানে সেই হাসিনার সরকারকে সমর্থনের জন্য, অথচ তার 2 দিন পরেই কিন্তু সেই সরকারের পতন হয়। তো এটা ছিল একটা শেষ চেষ্টা যে আমার যে দায়িত্ব সেটা আমি পালন করছি আর কি। আচ্ছা, যেহেতু 3 আগস্টের কথাই আসলো, এইখান থেকে একটু আসি যে ধরেন জুলাই অভ্যুত্থানের একটা ক্রসিং পয়েন্ট, যেটা আপনিও শুরুতে বলতেছিলেন, যে যখন রাজপথে রক্ত ঝরা শুরু করলো এবং এটা 1, 2, 3, 4 থাকলো না, শত শত, এর মধ্যে ইন্টারনেট নাই, কোনো কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না, শুধুমাত্র কাগজের পত্রিকার উপর ভরসা করে আমরা দেখতেছি যে কি এই মানে প্যারামিটারটা বড় হচ্ছে। এইটা এখানে আবার আমরা দেখতে পাই যে এখানকার মধ্যবিত্তদেরকে এক ধরনের এঙ্গেজ করে ফেলে। শহরের যে ধরনের মানুষরা সবসময় আমরা এই মানে সবসময় আন্দোলন সংগ্রামে দেখি না, তারাও এর সাথে যুক্ত হতে থাকে। একই সাথে আবার জুলাই আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে কি বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ করে দেওয়া হলো তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর এক ধরনের অংশগ্রহণ। তো আমরা আসলে এই জায়গাটা অনেক সময় বুঝতে পারি না যে মানে
সাধারণ মানুষ যে আসলে এই ধরনের আন্দোলন সংগ্রামে অভ্যস্ত না, সে কেন বা কোন যুক্তিতে এইভাবে একদম বুলেটের সামনে চলে যাচ্ছে, শত শত পরিমাণে যাচ্ছে, এখন আবার জুলাই আসতেছে, আবার এই ফুটেজগুলো আসতেছে, আমরা দেখতেছি কিভাবে হত্যা করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, আবার মিছিলটা চলতেছে, এইটার সাইকোলজিটা যদি একটু বুঝতে চাই। এটা হলো কি যে মানুষের মধ্যে মধ্যবিত্ত তো সবসময় মূল ঘটনা প্রবাহ থেকে একটু নিরাপদ দূরত্বে থেকে নিজের পরিবার, নিজের চাকরি এগুলো বাঁচিয়ে চলেন, কিন্তু কখনো কখনো একটা সময় তৈরি হয় যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় এবং পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায়। বিশেষ করে যখন দেখবে যে তার নিজের সন্তান কিংবা তার নিজের সন্তানের মতো আরেকটি সন্তান রক্তের মধ্যে গড়াগড়ি খাচ্ছে বা আহত হয়ে পড়ে যাচ্ছে, সেই আমরা তো আসলে লাইভ কাভারেজ দেখেছি জুলাইয়ের হত্যাযজ্ঞের, তখন তার মধ্যে আসলে তার বিবেকটা, সুপ্ত বিবেকটা জাগ্রত হয়। আরেকটা হলো তার নিজেরও এক ধরনের অসন্তোষ থাকে, ক্ষমতাসীন দলের যে মানে গভর্নেন্স নিয়ে তার অসন্তোষ থাকে। আবার আরেকটা হতে পারে যে সমাজে যে মানুষগুলো সুবিধা পায়, অল্প কিছু মানুষই কিন্তু এই সুবিধাটা পায়, বহু মানুষ কিন্তু সেই সুবিধা বঞ্চিত থাকে। তো আপনি প্রতিদিনই প্রায় দেখবেন লুটপাটের টাকা পাচার হওয়ার খবর শুনছেন, তারপরে অকারণে আমলাদের বিদেশ সফর, বেগম পাড়ার গল্প শুনছেন, ব্যাংক লুটপাটের কথা শুনছেন। ইভেন ব্যাংক লুটপাট হলে আসলে তো তারই অর্থ, সামান্য যেটা জমানো টাকা, সেটার সিকিউরিটি নিয়ে তার দুশ্চিন্তা তৈরি হয়। তিনি দেখতে পাচ্ছেন কিছু লোক প্রচুর সুবিধা পাচ্ছে আর সাধারণ আমি সুবিধা বঞ্চিত হয়ে রয়েছি। তো ফলে তার একটা ডিসকন্টেন্ট, অসন্তোষ, ক্ষোভ কিন্তু তৈরি হয়, এবং এই তৈরি হওয়াটা যদি দীর্ঘকাল ধরে হতে থাকে এবং হঠাৎ করে একটা কোনো ঘটনা ঘটে লাইক আবু সাইদের সেই ভিডিওর মতো, তখন এটা স্ফুলিঙ্গটা স্পার্ক করে আর কি, স্পার্ক করে এটা ছড়িয়ে যায় দাবানলের মতো। সেই দাবানল থেকে, আগুন থেকে কেউই আসলে দূরে থাকতে পারেন, তার আঁচ সবার কাছেই লাগে। এবং যখন দেখা যাচ্ছে যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারা রক্ত দিতে আর গুলির সামনে দাঁড়াতে আর ভয় পাচ্ছে না, তখন তারা মনে করে যে আমাদেরও তাদের পাশে দাঁড়ানো উচিত, তা না হলে এই তরুণদের আমরা বাঁচাবো কী করে। এভাবে গৃহবধূ, সাধারণ চাকুরে, ক্ষুদ্র ব্যবসায়ী সবাই কিন্তু পথে নেমে এসছে। অভ্যুত্থান তো হলো, এবং অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হলো, এবং আমরা জানি যে প্রায় 2-3 দিনের মতো এই দেশে কোনো সরকার ছিল না। সেই সময় মানে মানুষের হাত ধরে অনেকটা প্রোটেক্ট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরে যে সরকারটা, সেই সরকারটা যাই হোক, কিছুদিন আগে একটা ইলেকশনের মাধ্যমে আমরা একটা গণতান্ত্রিক সরকার পাইলাম। এই ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার সম্পর্কে আপনার মূল্যায়ন কেমন? এইটা জেনে আমি এটার ভিতরে ঢুকবো আর কি। অন্তর্বর্তী সরকারের ব্যাপারে আমার প্রাথমিক যে মানে ভাবনা ছিল, সেটা থেকে আমি তারা যখন শেষ করছেন, ঠিক অপোজিট বহু যোজনে আমি আমার অবস্থান নিয়ে তাদের মূল্যায়ন করতে চাই। প্রথমে মনে হয়েছিল এটা আমাদেরই সরকার, যেহেতু আমাদেরই আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকার আসছে, সে সরকারকে কিছু দূর পর্যন্ত সমর্থন করা, সাপোর্ট দেওয়া এবং তার কর্মকাণ্ডের সঙ্গে এনগেজড হওয়া আমাদেরই দায়িত্ব। তো তার যে 3টা মূল দায়িত্ব ছিল, তারা নিজেরাও বলতেন যে বিচার করা, সংস্কার করা এবং নির্বাচন করা। তো একটা নির্বাচন তারা ঠিকঠাক মতো কিছু এদিক ওদিক হওয়ার পরেও গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে। এবং কিন্তু এখন দেখেন, এটাকে আমরা অবশ্যই তাদের একটা সাফল্য বলতে হবে যে 3টা অবজেক্টিভের মধ্যে একটা, কিন্তু এই নির্বাচনকে ঘিরেও কিন্তু জল ঘোলা হয়েছে, এবং ইউনূস সরকারকে 5 বছর দেখতে চায়। এটা যে কর্নার থেকেই ক্যাম্পেইনটা চলুক না কেন, দীর্ঘকাল ধরে চলেছে, ইউনূস সরকার সেটা মানে উপভোগ করেছেন। মানে হলো ইলেকশন নিয়ে তার রোডম্যাপটা তারা বলতে চাচ্ছিলেন না বহুদিন। ফলে ইলেকশনটা একরকম রাজনীতিবিদদের, রাজনৈতিক দলের চাপে তিনি একটা ফিক্সড টাইম বের করতে বাধ্য হয়েছেন, বলা যায় বিএনপির চাপে হয়েছে আর কি। কারণ অন্য যে ছোট বড় দল লাইক এনসিপি এবং জামাতে ইসলামী, তারা কিন্তু নির্বাচন ইমিডিয়েটলি চাচ্ছিল না, তারা সংস্কার বলছিল বা সংস্কারের নামে এই সরকারকে দীর্ঘায়িত করার কথা বলছিল। হয়তো 5 বছর ইউনূস সরকারকে চায়, এই ক্যাম্পেইনটা ওই কর্নার থেকে আসছিল।
ফলে নির্বাচন নিয়ে আমি তাদের 60 মার্কস দেবো 100-র মধ্যে। আচ্ছা। আর সংস্কার নিয়ে আমি তাদের 40-র মতো দেব। তারা অনেকগুলো কমিশন করেছিলেন এবং কমিশনগুলো অনেক ক্ষেত্রে ভালো দেখাচ্ছিল, কিন্তু সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেকেই বলবেন যে এটা রাজনৈতিক দলগুলো অসহযোগিতার কারণে এটা হয় নাই, সংস্কারটা ঠিকঠাক মতো। অবশ্যই বিএনপি ক্ষমতা গ্রহণের পরেও সংস্কার বিষয়ে তাদের যে একদম ভুলে যাওয়ার মতো একটা অবস্থান, সেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আমি পার্সোনালি সংস্কারের এই প্রকল্পটাকে আমি দেখেছি যে এটা যত নির্বাচনকে বিলম্বিত হতে দেখেছি সংস্কারের নামে, সংস্কার তো আসলে দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, এটা 6 মাসেও হওয়ার কথা নয়। কিন্তু আমি পরে এক সময় নির্বাচনপন্থী হয়ে গেলাম। কারণ হলো আমি দেখছি যে সংস্কারের নামে যত সময় যাচ্ছে, আলাপ আলোচনা একদিকে হবে ঠিক আছে, কিন্তু সমাজে যেটা হয়েছে যে প্রচুর মানে হট্টগোল, কেওস, ভাঙচুর, মারামারি, মব, ধ্বংসযজ্ঞ, মানে অনেক কিছু, হত্যাযজ্ঞ এবং আনপ্রেসিডেন্টেড সব ঘটনা, মানে দীপু চন্দ্রকে পুড়িয়ে মারা, কবর থেকে লাশ তুলে ফেলা, মাজারে হামলা করা, এগুলো নিয়ে মানে অন্তর্বর্তী সরকারের এগুলো নিয়ন্ত্রণে ভূমিকা খুবই ব্যর্থ তো বটেই, শতভাগ ব্যর্থ। তো ফলে তাদের ওইখানে আমি সংস্কারের যে ডিজাইনটা, সেই জায়গায় আমি এগ্রি করি বা না করি, কিন্তু ডিজাইনিংটা কিছুটা ভালোই ছিল। যেমন সেই জায়গায় একটা সমালোচনা যে এতগুলো 9টা-10টা সংস্কার কমিশন হয়েছিল, শিক্ষা নিয়ে কোনো কমিশন ছিল না। কিন্তু আবার নারী সংস্কার কমিশনটাকে নিয়ে যা হলো সেটা মানে পড়ে ভালোই লাগলো, কিন্তু যখন এটা নিয়ে বিরোধিতা শুরু হলো তখন কিন্তু আমরা দেখেছি যে মানে সোজা কথা, হেফাজতের সমাবেশে বলা হয়েছে এটা বেশ্যাদের কমিশন। তো এইসব দমন করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের আমি কোনো ভূমিকা, দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। আর বিচারের ব্যাপারটাও আমি মনে করি যে 30 নম্বর পেতে পারে 100-তে। কীরকম যে অনেক গুরুত্বপূর্ণ অভিযুক্ত লোক কিন্তু মানে বর্ডার পার হয়ে চলে গেছেন, আবার অনেক লোককে ধরা হয়েছে মানে জাতিকে বুঝ দেওয়ার জন্য, সে আওয়ামী লীগেরই লোক, কিন্তু তাকে যে কারণে ধরা হচ্ছে, যে মামলা দেয়া হচ্ছে, সব মামলায় হত্যা মামলা, এই ব্যাপারগুলো আমি মনে করি বিচারের যে প্রক্রিয়া সেটা একদমই ঠিকঠাক মতো ছিল না। এক হলো যে আপনি অনেক রাঘব বলকে যেতে দিলেন, কে কিভাবে গেল সেটাও একসময় নিশ্চয় প্রকাশ হবে, কে টাকা পেল, কে সহায়তা করলো, এটা কি সরকার থেকে করলো নাকি ওই সময়ের নেতৃত্বাধীন ছাত্ররা কোনো হেল্প করলো, কোনো অর্থের বিনিময় হলো কিনা, নাকি সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল, এগুলো পরে প্রকাশিত হবে, হয়তো ধীরে ধীরে আমরা জানতে পারবো। কিন্তু ওই জায়গাটায় ব্যর্থতা, বিচারের জায়গাটা, বিশেষত যাদের আপনি ধরলেন তাদের এমন মামলা দেওয়া হয়েছে যেটার কোনো মেরিট নাই আর কি, মানে যথেষ্ট তদন্ত না করে একটা সব মামলাকে হত্যা মামলা দিয়ে দেওয়া, অকারণে অনেকেই প্রায় বিনা বিচারে অনেকেই বৃদ্ধ বয়সে দীর্ঘদিন ধরে জেল খাটছেন। ফলে আমি সব মিলিয়ে একটাতে 40, একটাতে 30, আর সব মিলিয়ে আমি তো নির্বাচনের ব্যাপারটায় আমি 60 দিলাম। সব মিলিয়ে মাঝামাঝি বিলো 50 পাস করছে। আচ্ছা, এইখান থেকে ভাই এই একটা জিনিস আমি বুঝতে চাই, সেটা হচ্ছে যে ডানপন্থার দিকে ঝুঁকে যাওয়ার বিষয়টা নিয়ে ধরেন একটা জিনিস আমি মানে স্বীকারই করতে হবে, যে ধরেন শেখ হাসিনার সময় যে এখানে যে এই ডানপন্থীরা এক ধরনের একটা চাপে ছিল বা বিভিন্ন ধরনের অন্যায়েরও তারা শিকার হয়েছেন, এমনকি সামাজিক বয়ানের মধ্যেই তাদেরকে মার্জিনালাইজ করার একটা প্রবণতা, এবং একটা অভ্যুত্থানের পরে এই যেহেতু এই পর্দা উঠে যাচ্ছে, তাদের এক ধরনের আমরা দেখবো, যেহেতু এখানে ডানপন্থার সাথে আবার পপুলিজমের এক ধরনের যোগাযোগ, সবই আমি মানতেছি। কিন্তু আপনি যেই কথাটা বললেন যে ধরেন এই যে সরকারের এই অন্তর্বর্তী সরকার আসার পরে 100-র উপরে মাজারের হামলা আমরা দেখলাম, বা ধরেন যে কোনো ইস্যুতে ডানপন্থীরা যখনই কোনো এই আওয়াজ তুলতেছে সাথে সাথে সরকার হয়ে যাচ্ছে। এখন এমনকি আমরা এই নতুন গণতান্ত্রিক সরকার আসার পরেও আমরা দেখছি যে এই শামীম কৃষ্ণের মতো একজন পীরকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটছে। তো আমাদের সোসাইটিতে এই যে ধরেন এই ডানপন্থা এবং পপুলিজমের মিলেমিশে যে এই জিনিসটা তৈরি হয়েছে, এইটা কারণে এক ধরনের একটা ভয়ের সংস্কৃতিও তৈরি হয়েছে, যেখানে আমরা আসলে এই মানে ধরেন এই বিষয়গুলো নিয়ে কথাই বলতে পারি না। তো এখন কি আমার এইটাকে মানুষ করার জন্য আবার একটা ফ্যাসিস্ট তৈরি করতে হবে,
এইটার সমাধান কি? একটা খানিক সমাধান হয়েছে, নির্বাচনের ফলাফলটা আমরা সেই ইয়েটার দেখছি না। আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেছি যে এই যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সময় আমাদের সোশ্যাল ফ্যাব্রিক, আমি এটাকে এইভাবে বলি, সোশ্যাল ফ্যাব্রিকটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সোশ্যাল ফ্যাব্রিকটা কি? এখানে যা না তাই করার চেষ্টা করা হয়েছে। এখানে ইসলাম যেভাবেই প্রতিষ্ঠা হোক না, প্রথমে সুফিদের মধ্য দিয়ে, পরে তলোয়ার হয়ে, যেভাবে হোক না কেন, একটা মোটামুটি টলারেন্ট সোসাইটি ছিল। হিন্দু মুসলিম মিলে, ধনী গরিব মিলিয়ে অনেক বৈষম্য, আক্রমণ ইত্যাদি থাকে, তারপরেও একটা টলারেন্ট সমাজ ছিল। সেটাকে ইনটলারেন্ট এবং পুরোপুরি মানে অন্যদিকে এটা কোথায় নিয়ে যাচ্ছিল কে জানে। মানে আমি তো দেখি যে সৌদি আরবের লোকজনও আজকাল ওদের পলিসিতে অনেক চেঞ্জ এসেছে। ওরা ফিল্ম ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করেছে, প্রচুর প্রণোদনা দিচ্ছে। তারপরে মেয়েরা ড্রাইভিং করে, মেয়েরা ফুটবল খেলে, গান করছে, সবই হচ্ছে। ইরানেও কনজারভেটিভ হওয়ার পরে ওখানে প্রচুর বিশ্বমানের ফিল্ম মেকাররা এসছেন। তারপরে আপনার টার্কি তো কারো কারোর জন্য মডেল, কিন্তু ওটাও তো ইউরোপের মানে সংস্পর্শে একটা ইন বিটুইন একটা জায়গায় আছে। তাহলে আমার তো রইলো বাকি আফগানিস্তান, যে তালেবানের যে আফগানিস্তান, সেদিকে কি আমরা, আমাদের ডানপন্থীরা সেদিকে দেশকে নিয়ে যেতে চান কিনা? কারণ অন্যান্যরা যেখানে মানে একটু মডার্নাইজড হচ্ছে, আমাদের যতটুকু যা মডার্নাইজেশন ছিল সেটাকে মানে একটু পেছনে টেনে ধরার চেষ্টা করা হচ্ছে। তো এই উত্থানটাকে আমার কাছে খুব বিস্ময়কর লাগে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অন্যান্য অনেক অভিযোগ শোনা যেত আগে থেকে, আওয়ামী লীগের দিক থেকে এক ধরনের, আমরাও তার মাইক্রো ক্রেডিট পলিসি নিয়ে নানান ধরনের ক্রিটিসিজম করেছি, যে এটা নিউ লিবারাল ইকোনমিক ফরমেশনের একটা পার্ট। আবার তিনি পরিচিতি পেয়েছেন নারীদের ক্ষুদ্র ঋণ দিয়ে, কিন্তু তার সময়ে নারীদের পেটানো হচ্ছে পাবলিক প্লেসে। যারা আন্দোলনে এত ভূমিকা রাখলো তাদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করা হলো যেন তারা ঘরে চলে যায়। এই যে ব্যাপারটা, এইটাকে তিনি হতে দিলেন, বা এটাকে রহিত করার জন্য তিনি দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে তাকে দেখলাম না। এক দুইবার স্টেটমেন্ট দেওয়াই যেন যথেষ্ট মনে হচ্ছে। তো আমার কাছে একটা বিস্ময় যে উনি ডানপন্থীদের পৃষ্ঠপোষক হয়ে উঠবেন, উনি বা ওনার সরকার, সেটা কেন, কিভাবে, সেটার ব্যাখ্যা আমি আজও পাই না। মানে আমার কাছে বিস্ময়কর লাগে, কিন্তু ব্যাপারটা ঘটেছে। অনেকেই বলেন যে ওখানে নানান গ্যাং ঢুকে পড়েছিল, কয়েকজন উপদেষ্টা যারা বেশি সক্রিয় ছিল তাদের মধ্যে তারা এগুলো করতেন। সে যাই হোক, কিন্তু তিনি, এরকমও শুনেছি, তিনি রাত দিন কাজ করতেন, তো তার হদিসে তো এগুলো থাকারই কথা, কিন্তু তিনি কোনো দৃশ্যমান পদক্ষেপ নিলেন না। এখন আপনার প্রশ্নটা ছিল হলো যে ডানপন্থার যে উত্থান, সেটাকে কিভাবে দেখি, বা এখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। তা আমাদের ডেমোক্রেসিতে ফেরাটাই আমার মনে হয় যে আপাতত সমাধান, যেটা কিছুটা আমরা ফিরতে পেরেছি। কিন্তু আপনি আবার বললেন যে মাজারের হামলার ঘটনাটা তবুও হয়েছে এই সরকারের সময়, সেটাকে আমি আপাতত পুরনো মাজারের প্রতি আক্রমণের ধারাবাহিকতারই একটা প্রকাশ হিসেবে দেখতে চাই। এর নয়তো আমাদের এরকম ঘটনা আরও ঘটতে থাকলে আমরা মনে করব, বিশ্বাস করতে বাধ্য হব যে তারেক রহমানের সরকারও একই ধরনের বিশ্বাসী, অথবা তার সরকারের মধ্যে এমন কিছু লোক আছে যারা এগুলো ঘটাতে চান। আমরা মনে করতে পারি যে 2004-05 যে জঙ্গি সারা দেশে 64টি জেলা হামলা হয়েছিল, ওই সময় যে বাংলা ভাইদের উত্থান ইত্যাদি, ওই সময় কিন্তু বিএনপি সরকারি ক্ষমতায় ছিল, এবং একটা অভিযোগ করা যায় যে মানে সরকারের প্রশ্রয় ছাড়া এ ধরনের বড় ঘটনা সম্ভব না। তো সেই জায়গা থেকে বিএনপি অনেক দূর চলে এসছে। জামাতের সঙ্গে তাদের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট আর নেই। তারেক রহমানকে একজন মানে ভদ্র ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট দ্বারা দীক্ষিত একজন মানুষ বলে মনে হয়। আমরা আশা করব যে তিনি এগুলো সবই ভালো বোঝেন, কিন্তু দৃশ্যমান পদক্ষেপ নেবেন যদি কোনো ঘটনা ঘটে, সেটা আমরা আশা করব। আপনার প্রশ্ন ছিল কিভাবে এইটা থেকে মুক্ত হওয়া যায়। একটা হলো যে বাংলাদেশের মানুষ কিন্তু বলেছে যে আমরা এটা চাই না, নইলে তারা বিএনপিকে ভোট দিত না, মানে একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে। ফলে জনতার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে এই এক্সট্রিমিজম তারা পছন্দ করে না। আবার আমাদের মতো মানুষ যারা এগুলোর
মানে চাই না আমাদের লড়াইগুলো সেই জায়গাতেই, আমাদেরও অনেক দায়িত্ব আছে। কিন্তু এখন যেটা হয়েছে যে জুলাইয়ের কারণে বা মধ্যবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ের কারণে এমন একটা বাইনারি পজিশনে আমরা চলে গেছি যে আমাদের কথাও মানে আমাদের বিপক্ষে না বলি, যারা ওই ধরনের ঘটনা ঘটাতে চান তারা আমাদের কথা মানবেন না, তাদের কথাও আমরা মানছি না। কিন্তু একটা পয়েন্ট আমি বলতে চাই যে মাঝে কিন্তু এই যে কি বলবো যে প্রোগ্রেসিভ লিবারেল বাম এদের সঙ্গে ডান এবং ধর্মশ্রায়ী চিন্তা রাজনীতি যারা করেন তাদের মধ্যে কিছুটা ঐক্য কাছাকাছি তারা এসেছিলেন। এই এই জায়গায় আমি মনে করি যে সাম্প্রতিককালের লিবারেলদের আন্ডারস্ট্যান্ডিংয়ে যে পরিবর্তনটা এসছে সেটাকে আমরা রেকগনাইজ করা উচিত, এবং তারা কিন্তু এগিয়ে গেছেন। আমি বলতে চাই যে 60-এর দশকের বাম এবং ইউরোপিয়ান মডার্নিটি দ্বারা প্রভাবিত ন্যাশনালিস্ট বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিজীবী কুল তারা কিন্তু ধর্মীয় কমিউনিটিকে দূর থেকে একটা বান্ডলের মতো করে দেখতেন, সব হলো মৌলবাদী ইত্যাদি। সেই সমস্যা কিন্তু তাদের ছিল, কিন্তু 90-এর দশকের যারা বুদ্ধিভিত্তিক চর্চা তখন থেকে করছেন তাদের মধ্যে কিন্তু সেটা ছিল না। তারা অনেকখানি কি বলবো এনগেজমেন্টে গিয়েছেন, অনেকেই গিয়েছেন। তাদের যে এই যে একটু এগিয়ে যাওয়া, তাতে ধর্মীয় রাজনীতি, আমি বাইনারির ঘটনাটা যেহেতু আছে আমি ওইভাবেই বলছি, ধর্মশ্রায়ী চিন্তায় যারা লিপ্ত তারা সেটাকে হয়তো এনজয় করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, কিন্তু তারা তাদের পজিশন থেকে কিন্তু এক চুল নড়েননি। আমি এটা রিকগনাইজ করতে চাই, এটা আইডেন্টিফাই করতে চাই। তারা যেই মাত্র জুলাইয়ের আন্দোলনকারীরা, যেইমাত্র 5 আগস্টের পরে জুলাইয়ের আন্দোলনকারী আমাদের অনেক বন্ধু কমরেডকে তারা কিন্তু ইসলাম বিদ্বেষী বলে, সামিনা লুৎফাকে, তানজিমউদ্দিন খানকে, তারপরে কামরুল হাসান মামুনকে, আমাদের এরা আমার সহকর্মী, তাদেরকে কিন্তু ইসলাম বিদ্বেষী বলেছে, রাখাল রাহাকে এমনভাবে বলেছে যে তার জীবন সংকটাপন্ন, অথচ তারা কিন্তু জুলাই ঐক্যের অংশ ছিল, একই সঙ্গে ছিল। মানে এই রাইটিংরাও ছিল, লিবারেল প্রোগ্রেসিভরাও ছিল, সবাই মিলেই তো আসলে জুলাই। কিন্তু যেইমাত্র 5 আগস্ট হলো অমনি এক পক্ষ বলা শুরু করলো যে আমাদেরই এই আন্দোলন আমাদের ছিল এবং তোমরা ইসলাম বিদ্বেষী, তোমরা মানে মানে ওই যে আমি এগিয়ে গেলাম, তিনি কিন্তু আমার এগিয়ে যাওয়ার ফলাফলটাকে এনজয় করলেন, কিন্তু যেইমাত্র একটা পরিস্থিতি তৈরি হলো যে তিনি এম্পাওয়ার্ড ফিল করছেন, সেই মাত্র তিনি কিন্তু আমাকে আক্রমণ করা শুরু করলেন। এই যে বাইনারিটা নতুন করে তৈরি করা হলো, এটার জন্য আমি ডানপন্থী গোষ্ঠীকে বেশি দায়ী করব, এবং এই বাইনারির মধ্যে আমরা এখনো আবার পতিত হয়েছি। যে একটা প্রচেষ্টা ছিল সেটা একরকম আপাতত ফেল করে গেছে। না, এটা আমরা খুব গভীরভাবে ফিল করি, কারণ জুলাইয়ের পরেও আমরা দীর্ঘদিন ধরে এই চেষ্টাটা করে গেছি, আমরা যদি এই ঐক্যটাকে ধরে রাখতে পারি। কিন্তু আপনি যেটা বললেন রাইটফুলি, যে ওই দিক থেকে আমরা মনে হয় যেন একটু কমই দেখতে পাই আগ্রহটা। এই প্রসঙ্গে জানতে চাই যে আমরা দেখলাম যে জুলাইয়ের যে নেতৃত্ব, তাদের যে জাতীয় নাগরিক কমিটি, সেটা পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি হলো, এনসিপি হলো, সেই এনসিপি এক পর্যায়ে ইলেকশনে আসলো এবং জামাতের সাথে জোট করলো, এবং সেই পর্যন্ত মানে আমরা আসলে ওই টলারেন্সকে বিল্ড আপ করতে করতে আমরা এমন ইয়েতে চলে গেছি যে ওকে এটাও ইয়া করা গেল। কিন্তু আমরা যখন ইলেকশনটা দেখলাম এবং ইলেকশনের পরে এই সময়গুলোতে আমরা বেশ কিছু দুঃখজনক পরিস্থিতির ভিতর দিয়ে গেলাম, যেমন এনসিপি থেকে নারী সদস্যরা একে একে সব চলে যেতে শুরু করলেন। আমরা বুঝলাম যে তাদের ইন্টারনাল জায়গাতে যেই বহুত্বের আলোচনাটাকে আমরা ভাবছিলাম আছে, সেটা আসলে হয়তো ওইভাবে নাই। এবং শেষ পর্যন্ত আমরা এমনকি এই যে রিসেন্টলি এই যে ধরেন আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপনের যে ঘটনাটাকে ঘিরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাত এনসিপির টোন প্রায় একই রকম, তারাও এই স্বার্থ নিয়ে এই আলাপগুলোর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এনসিপি সম্পর্কে আপনার কেমন প্রত্যাশা ছিল, এখন কেমন আছে, ভবিষ্যতের জন্য পরামর্শ কি? এনসিপি তো এখন আমরা যে এনসিপিকে দেখছি, এটা আমাদের আমরা যে ছাত্র জনতাকে যেভাবে পেয়েছিলাম জুলাইয়ের সময়, তার কিন্তু একটা খণ্ডাংশ, কিন্তু যদিও ওই ছাত্র জনতার নেতৃত্বের পরিচিত মুখগুলো এনসিপিতে রয়ে গেছেন, কিন্তু আমি এখানে দেখছি যে আপনি যেমন বলেছেন ওই নির্বাচনী অ্যালায়েন্স উপলক্ষে নারী সদস্যরা বেরিয়ে এসছেন, মাহফুজ আলম সেখানে যাননি, আবার লেফট ওরিয়েন্টেড অনেকেই
সেখান থেকে বেরিয়ে এসেছেন, তারপরে তারা এনপিএ এনপিএ গঠন করেছেন। করছেন। তার মানে জুলাই ঐক্য বলি বা জুলাইয়ের যে মানে নেতৃত্ব, সেটার কিন্তু সবটা এনসিপিতে নেই, তার একটা খণ্ডাংশ আছে। যদিও আমি বলবো যে মানে কি ফিগারগুলো সেখানে আছে, কি ফিগারদের একজন আবার সেখান থেকে চলে এসছেন, এই অর্থে আমি বিবেচনাটা করতে চাই। সেটা যখন ৫ আগস্ট বা আন্দোলনের মধ্য দিয়ে তারা যখন নেতৃত্ব আকারে আমাদের সামনে, জাতির সামনে হাজির হলো, যদিও আমি জানি যে এরা একসময় নুরুল ইসলাম নূরের যে সংগঠন সেটার সঙ্গে যুক্ত ছিল, তারপরে তারা বেরিয়ে এসে আলাদা ছাত্র সংগঠন করেছেন, সেখান থেকে তারা জুলাইয়ের মধ্য দিয়ে বড় জাতীয় নেতা হয়ে উঠলেন। সেটা তো অভ্যুত্থান তো অনেক নেতার জন্ম দেয়। তো আমরা এটাকে আসলে পুরো একটা প্রজন্ম হিসেবে দেখেছি। সেখানে আমরা জানতাম যে মানে মধ্যপন্থী, বামপন্থী, ডানপন্থী সবাই মিলেই এই ছাত্রদের এই শক্তিটা। পরে তো আমরা দেখলাম যে না, যে এটা ভাঙ্গনের মধ্যে দিয়ে গেল। আমি এই ভাঙ্গন আলাদা খণ্ডাংশ এই কারণে বলছি যে একটা কর্নার থেকে, বিশেষ করে পরাস্ত যে শক্তি, তারা কিন্তু এই জুলাই, এনসিপি এগুলোকে সব গুলিয়ে ফেলে, একসঙ্গে গুলিয়ে ফেলে। মানে এনসিপি মানেই জুলাই, এইভাবে তারা প্রতিপন্ন করেন, যেটা আমি অনেকখানি ডিসঅ্যাগ্রি করি। তো যে ছাত্র নেতৃবৃন্দকে আমরা দেখলাম জুলাইয়ের সময়ে দারুণভাবে পুরো নেতৃত্বটাকে অপারেট করতে, তাদের সেই অসম সাহসী জেল খাটা, ডিবি হেফাজতে থাকা, অত্যাচারিত হওয়া, গ্রেফতার হওয়া, এই সব কিছু জন্য তারা তো অবশ্যই ধন্যবাদ পাবে, মানে তাদেরকে ইতিহাসের পাতায় লিখে রাখতে হবে। কিন্তু তারপরে যে রাজনীতিটা তারা করলেন, সেটা আমার একেবারেই ধীরে ধীরে আমি সেটা অপছন্দ করা শুরু করলাম প্রথম। এবং কিন্তু আমি দীর্ঘদিন তাদের ব্যাপারে একটা মায়া, একটা মমতা, যেহেতু বয়স আমরা বড়, শিক্ষক আবার তারা ছাত্র, এরকম একটা মায়া মমতার ধরে রেখেছিলাম। কিন্তু এক পর্যায়ে এটা ধরে রাখা যায়নি তাদের কার্যক্রমের কারণেই। আমার প্রথম খটকাটা লাগলো তারা যখন হোটেল শেরাটনে ইফতার পার্টিটা করলেন, এবং আমার কাছে মনে হতো তারা যেভাবে চাকরিতে বৈষম্যের ব্যাপারে আন্দোলন করে মানে এতদূর এগুলেন, তাদের প্রথম ইফতার পার্টিটা হওয়া উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে, একটা সামিয়ানা টাঙানো হবে, অল্প আয়োজনের মধ্য দিয়ে সবার অংশগ্রহণে এটা হবে। সেটা কিন্তু তারা করলেন না। তারা রূপায়ণ টাওয়ারের মতো বড় জায়গায় অফিস নিলেন। তারপরে তাদের নানান দুর্নীতির খবর আমরা জানতে পারলাম, কতগুলো ভিডিও একেবারে চাক্ষুষ, যে গুলশানের একটা বাসাতে টাকা লেনদেনের সময় কার ভিডিও, এরকম নানান গল্প শোনা, উড়ো কথা, কিন্তু বাস্তব অনেক তথ্যও আমরা পেতে থাকলাম। এভাবে তারা আমাদের আসলে প্রথমে হতাশ করলেন দুর্নীতিতে যুক্ত হয়ে। আমি বলছি না শতভাগ মানুষই দুর্নীতিতে ছিল, কিন্তু অনেকেই দুর্নীতিতে যুক্ত হয়েছেন। এরপরে তারা নয়া বন্দোবস্ত এবং মধ্যপন্থী রাজনীতি, এই কথা বলতে থাকলেন অনেক দিন। এটা তারা মানে তাদের অঙ্গীকার, ম্যানিফেস্টোর মতো করে হাজির করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তারা অ্যালায়েন্সটা করলেন ইয়ের সঙ্গে, জামাতে ইসলামী, যেটা মধ্যপন্থী রাজনীতির চর্চা করে না, তারা ডানপন্থী রাজনীতির চর্চা করে। আর আর এবং ওই সময়ে কিন্তু ভাঙ্গনগুলো স্পষ্ট হলো, এবং ওই মধ্যপন্থার মুখোশটা খসে পড়লো, এবং তাদের ওই বড় অংশটি বা চেনা মুখগুলো ডানপন্থী রাজনীতির সঙ্গে অ্যালায়েন্স গড়ে তুললো। এখন আপনারা দেখবেন যে রিসেন্টলি একটা ঘটনার ভিডিও বা গ্রেফতার হওয়ার মধ্যে ওখানে একজন এনসিপির মেম্বার আছে, এবং তাকে চিরকালে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। তো এনসিপির এই রাজনীতিটা শেষ পর্যন্ত যেদিকে গেল, আমরা তো অভ্যুত্থান দেখলাম শ্রীলঙ্কায়, অভ্যুত্থান দেখলাম নেপালে, কোনোটাই কিন্তু এরকম ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়েনি, বরং প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট রাজনীতি আমরা দেখলাম যে তারা ক্ষমতায় আসলো কিন্তু শ্রীলঙ্কায়। আর নেপালেও কিন্তু অভ্যুত্থানের লোকেরাই ক্ষমতা নিল। শুধুমাত্র বলেন্দ্র শাহ, তিনি 5 বছর পুরনো একটা রাজনীতির মধ্যে আছেন এবং মেয়র ছিলেন। আদারওয়াইজ মিনিস্ট্রিতে বা ক্ষমতায় নেপালে কিন্তু অভ্যুত্থানের লোকজনই আছে। এনসিপি সেই রাস্তায় হাঁটলো না যে একটু জনসংযোগ করব, সারা দেশে মানে কমিটি করব,
মানে মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াবো, মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম যে রাজনৈতিক দল, তারা গণের সঙ্গে এক ধরনের বিচ্ছিন্নতা পথে গেল। এইটা খুবই বাংলাদেশের জন্য দুঃখজনক ঘটনা হিসেবে আমি চিহ্নিত করব। গণ অভ্যুত্থানের মানে আউটকাম হিসেবে দুটো সম্ভাবনাই থাকে। দেশটা নতুন পজিটিভ একটা ইতিবাচক দিকে হাঁটা শুরু করলো, যেমন আমরা শ্রীলঙ্কায় দেখলাম। শ্রীলঙ্কার ইভেন অর্থনৈতিক যে ব্যাকলগ বা রিসেশন, সেগুলোও কিন্তু তারা কাটিয়ে উঠেছে। নেপালেরটা আরও দেখতে হবে, নতুন সরকার তারা কিছু উল্টোপাল্টা কাজও করছে। আবার আরেকটা সম্ভাবনা থাকে যে অভ্যুত্থান ব্যর্থ হবে। সলিমুল্লাহ খানের একটা টার্ম আছে না, যে বেহাত বিপ্লব। আমাদের মুক্তিযুদ্ধের মতো বড় ঘটনাই তো বেহাত হয়েছে, তো এটাও বেহাত হয়েছে বলতে হবে। কারণ হলো যে জাতীয় ঐক্যটা হয়েছিল এবং সেই জাতীয় ঐক্যের প্রত্যাশা কি চায়, সেটা কিন্তু মানুষ দেয়াল চিত্রে লিখে জানিয়ে দিয়েছে। ওখানে কোথাও লেখা ছিল না যে আমরা ডানপন্থী রাজনীতি করব, দেশটাকে একটা ডানপন্থী রাজনীতির দিকে নিয়ে যাব, দেশটাকে একটা নারীদের জন্য পাবলিক প্লেস সীমিত করে ফেলবো, এরকম কোথাও লেখা ছিল না। বরং ঠিক উল্টোটা ছিল। এবং আমরা ওখানে বহু আগের অনেক গান ব্যবহার হতে দেখেছি, যেটা ব্রিটিশ আমলের গণসংগ্রামে ব্যবহৃত হয়েছে, পাকিস্তান আমলে ব্যবহৃত হয়েছে। তারপরে যে মেসেজগুলো, যে ছবিগুলো আঁকা হয়েছে, সেগুলোতে মধ্যে কোথাও কিন্তু এই অঙ্গীকার ছিল না। কিন্তু তারা ওইদিকে যেতে দিলেন, নিতে দিলেন। হয়তো তারা এটাকে একটা হতে দিয়েছেন এই প্রক্রিয়াতেই, এক ধরনের মুখোশের মতো করে আড়ালে রেখেছেন। কিন্তু হয়তো তাদের অন্তর্নিহিত উদ্দেশ্য ভিন্ন ছিল। কিন্তু তার মানে এই নয় যে জুলাইয়ের যে আন্দোলন, যে আকাঙ্ক্ষা, যে চেতনা, সেটা ভুল ছিল বা সেটা বিভ্রান্ত ছিল। আপনার কাছে একটু ট্যাগিং নিয়ে কথা বলবো, এবং এইটা আসলে আমি গড়পড়তার প্রশ্নটা করে ছেড়ে দিব না, আমি দুই জায়গা থেকে একটু বুঝতে চাই। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে আফটার জুলাই আমরা ভয়ঙ্কর একটা ট্যাগিং এর রাজনীতি দেখছি। আমার অপছন্দের লোক হলে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হত্যাযোগ্য করা বা বিচারযোগ্য করা, চাকরিচ্যুত করা, এই ধরনের একটা প্রবণতা। ফ্যাসিস্টের দোসর। আবার উল্টো দিকে ধরেন যারা জুলাই সমর্থন করতেছে, তাদেরকে আবার আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ট্যাগিং কালচার। ধরেন আপনি নিজে এটার খুব ভয়ঙ্কর একটা শিকার। আমরা তো কিছুদিন পর পরই এই মানে ভয়ঙ্কর রকম শেমিং হইতে দেখি, আমরা নিজেরা আক্রান্ত হই নানাভাবে। তো এবং এইখান থেকে যে এই যে ধরেন সামাজিক পক্ষগুলা তৈরি হওয়া এবং তাদের এই যে ধরেন বারবার তেড়ে আসা, এবং জুলাইয়ের পর অন্তর্বর্তী সরকার আপনি যেমনটা বলতেছিলেন যে এইসব বিষয়ে কোনো ব্যবস্থাই নেন বা এক ধরনের আশকারাই দেওয়া হয়েছে এই বিষয়গুলোকে, বা মব জাস্টিসের কথা বলা হয়েছে। গণতান্ত্রিক সরকার আসার পরেও এই জিনিসগুলোকে আমরা রিপিট হইতে দেখতেছি। আবার মানে যেই জায়গায় আমি এটাকে একটু ক্রিটিক্যাল করতে চাই প্রশ্নটাকে, যে ধরেন এই আওয়ামী লীগের ক্ষেত্রে যেই ট্যাগিংটা হয়, সেইটার ক্ষেত্রে আমরা প্রোগ্রেসিভদেরকে এক ধরনের একটা ধরেন বলতে শুনে যে এটা উচিত না। কিন্তু আবার যখন প্রোগ্রেসিভ জুলাইপন্থীদের উপরে ট্যাগিংটা হয়, সেইটার ক্ষেত্রে কাউকে আবার আমরা আগে এসে বলতে দেখি না যে এইটা করো না। সো অ্যাজ এ হোল এই বিষয়ে একটা নোট। সেই হিসেবে যদি আপনি বা আমি নিজেকে ওই জায়গায় দেখি, তো আমরা তো আসলে সংখ্যায় খুব বেশি না, এবং আমরা বলা যায় যে আমরা কি বলবো, দুই দিক থেকেই ট্যাগিং এর শিকার এবং আমরা দুর্ভাগা। কিন্তু যেটা হয় যে আমাদের ভাবনাগুলো, আমাদের চিন্তাগুলো, আমাদের কথাবার্তাগুলো, এটার কি বলবো, যে এটা কখনোই দেশ বিরোধী না। যতই আমাদের দিল্লিপন্থী মুক্তমুখ বলা হোক, মোদিপন্থী ইত্যাদি বলা হোক, এটা আসলে মানবতার জন্য জনতার মুক্তিমুখীন লড়াইয়ের অংশ হিসেবে আমরা করি। ফলে আমাদের ভাবনাগুলো, আমাদের অবস্থানগুলো ইটসেলফ, এটার অনেক পাওয়ার থাকে, শক্তি থাকে। অনেকে বলে যে বামেরা সংখ্যায় কম, কিন্তু এরা সমাজে এত প্রভাবশালী কেন? আমি এখানে বাম বলে জিনিসটাকে রিডিউস করছি না। আমি বলছি যারাই মানে উদারপন্থী মানুষের, জনতার জন্য ভাবেন, করেন, কেবল নিজের পকেট এবং চাকরির জন্য করেন না, নিজেরা নিজে খেয়ে বনের মশ তাড়ান, তাদের ওই অবলম্বন, ওই চিন্তাটাই, ওই কথাটাই, ওই অঙ্গীকারটাই, এটাই হলো আমাদের শক্তি। এবং এটার চর্চা, যে ক্রিটিক্যাল মাস, সেটাকে একটু বাড়িয়ে তোলাটাই হলো লড়াই। মানে একটা কথা নোম চমস্কি বলেছিলেন যে আমরা আসলে সবাই খাঁচার মধ্যে আছি, আমাদের কাজটা হলো খাঁচার মেঝেটাকে প্রসারিত করা, মানে আরেকটু মানে ব্রিদিং স্পেস বাড়ানো।
আর একটু একটু কমফোর্ট জোনটা বাড়ানো মানে আরামে ঘুম দেওয়া না, মানে হলো যে আমি যেন আমার সহযোদ্ধাকে পাশে পাই, আমার নতুন সহযোদ্ধাকে ইনক্লুড করতে পারি, নতুন মানুষকে যুক্ত করতে পারি, নতুন রাজনীতির নতুনভাবে রাজনীতিটাকে রিঅর্গানাইজ করতে পারি। এটাই হলো আমাদের লক্ষ্য থাকা উচিত, এটাই আমাদের শক্তি। মানে আমরা হয়তো অনেক ক্ষেত্রে বঞ্চিত থাকি, অনেক ঝড়ঝাপটা কিন্তু তারপর আমরা টিকে থাকি। আবার অনেক সুবিধা প্রাপ্ত অনেকেই কিন্তু অল্প সময়ের জন্য সুবিধাটা পান, লুটপাট করেন, কিন্তু আবার তাকে একসময় পালিয়ে যেতে হয় কিংবা চুপ মেরে যেতে হয়, একটা গ্লানিবোধ নিয়ে জীবনের একটা অংশ পার করতে হয়। এটাই হলো পার্থক্য। একটু মিডিয়াতে আবার ফেরত আসি। আপনি যেহেতু মিডিয়া নিয়ে কাজ করেন, এই ধরেন জুলাইয়ের পরে যেমন একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে যে কি আমরা মিডিয়াগুলোকে ঠিক আগে যেরকম অবস্থায় দেখতেছিলাম সেই রকম একই ধরনের চাটুকারিতায় পর্যবেসিত হইতে দেখতেছি। আবার আপনি নিশ্চয়ই এবার দেশে আসার পরে দেখতেছেন যে কি বাংলাদেশে বেশ নতুন নিউ মিডিয়ার এক ধরনের ধারণা তৈরি হয়েছে, ছোট ছোট হাউসগুলা, আমাদের নিজেদের প্রচেষ্টা যেরকম। তো আমি ওভারঅল এই যে মিডিয়া ইকোনমিক্সে এই ধরনের নতুন ধারণাগুলা সম্পর্কে কি বলবেন, পুরাতন মিডিয়াগুলার বিষয়ে বা কি বলবেন, সামনের মিডিয়াকে কেমন দেখেন? আচ্ছা, আমি আমার একটা সাম্প্রতিক লেখা থেকে একটু পাঠ করি, এই ছোট প্যারাগ্রাফ। ব্যবসায়িক সংকট, জনস্থার পতন, সেন্সরশিপ এবং অপতথ্যের প্রাদুর্ভাব ভবিষ্যতেও বহাল থাকবে। প্রযুক্তির অগ্রগতি, স্পেশালি আমি এআই এর কথা বলছি, প্রযুক্তির অগ্রগতি সাংবাদিকের ঘিলুর ব্যবহার কমিয়ে দিতে পারে, চাকরি হারানোর ঝুঁকিও বাড়াতে পারে। তবে মানুষের তথ্যের অপরিসীম চাহিদা, উদ্ভাবনী ও সৃজনশীল সংবাদ পরিবেশনা ও প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সাংবাদিকতাকে সমৃদ্ধও করবে। উদ্ভাবনী ও সৃজনশীল সাংবাদিকতার উদাহরণ হতে পারে ধীর, বা আমি বলছি যে সাংবাদিকতাকে টিকে থাকতে হলে ভবিষ্যৎ সময়ে বা বর্তমান সময়ে সাংবাদিকতাকে হতে হবে উদ্ভাবনী ও সৃজনশীল। আমি খুব বেশি উদাহরণ রেফারেন্স হাজির করতে পারিনি, কিন্তু কতগুলো উল্লেখ করতে চাই। ধীর বা দীর্ঘ প্রতিবেদন, অ্যানিমেটেড স্টোরি, স্লাইড ভিত্তিক পরিবেশনা কিংবা বিম্বিত বাস্তবতায় নিমগ্ন সাংবাদিকতা। আমি বলছি যে ভার্চুয়াল রিয়েলিটির সাহায্য নিয়ে ইমার্সিভ জার্নালিজম একটা ধারণা আছে। আমি উল্লেখ হিসেবে করতে চাই, মানে আমি উদাহরণ হিসেবে দিতে চাই যে আমি বলছি যে সাম্প্রতিক প্র্যাকটিসও কিন্তু আমরা দেখছি। আমি বাংলাদেশ থেকে উদাহরণ দিতে চাই, যেমন ডেইলি স্টার একটা করেছে স্লো রিডস, সেখানে হলো বড় বড় লম্বা জিনিস, মানে অ্যানালিটিক্যাল অনেক নিবন্ধ তারা ছাপছেন। এটা সময় উপযোগী বা ভবিষ্যৎমুখী। অ্যানিমেটেড স্টোরি আমরা দেখলাম যে নেত্র নিউজ একটা অ্যানিমেটেড স্টোরি করেছে। জুলাই নিয়ে বিবিসির একটা চমৎকার, ওটাকে আমি বলছি স্লাইড ভিত্তিক পরিবেশনা, যে আপনি নিচে নামতে থাকবেন স্ক্রল করে আর পুরোটা, হ্যাঁ, আপনি পুরো পিকচারটা পেতে থাকবেন। আরেকটা হলো খুবই ফরওয়ার্ড লুকিং, একটা হলো অডিও ভিজুয়ালের ক্ষেত্রে যে ইমার্সিভ জার্নালিজম, যে আপনি ওই হেডসেট দিয়ে, জানি এগুলো একটু খুব বেশি বাস্তবভিত্তিক লাগে না, কিন্তু অনেকে এটা ট্রাই করছেন যে একটা ভিডিও ফুটেজ, সেখানে কিছু একটা কাভার করছে সাংবাদিক, আপনি ওটা দেখবেন হেডসেটে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, এমনভাবে ওটা আপনি এনজয় করবেন যে আপনি যেন ওই ঘটনাস্থলে উপস্থিত আছেন, এবং ক্যামেরাম্যান যেটা শ্যুট করেছিল অ্যাজ ইফ আপনি নিজে ওই দাঁড়িয়ে থেকে ওই ক্যামেরার মধ্য দিয়ে জিনিসটা তখন দেখছেন। এই ধরনের নতুন নতুন অনেক ধারণা, অলরেডি কিছু ইমপ্লিকেশনের কথা বললাম, শুধু বিদেশি না, বাংলাদেশেও উদাহরণ দিলাম। তো এগুলো কিছু কিছু উদাহরণ রেফারেন্স আমরা দেখছি, কিন্তু আলটিমেটলি ওভারঅল বলতে হবে যে এটা একটা সাংবাদিকতা হয়ে যাবে কে কত উদ্ভাবনী উপায়ে নতুন প্রযুক্তির সাহায্য নিয়ে, প্রযুক্তির দাস না হয়ে। ধরেন আপনি এখন আগে অনুবাদ করতেন নিজে, এখন এআই অনুবাদ করিয়ে দেয়। আগে এটার ব্যবহার আপনি করবেন, কিন্তু আপনি কোনো একটা ডেটা খুঁজতে এআইয়ের দ্বারস্থ হলেন, যা দিল সেটাই ব্যবহার করলেন, রেফারেন্স না দিয়ে, বরং এআইকে আপনি অন্যভাবে, ওকে আপনার দাসের মতো করে ব্যবহার করা, অ্যাসিস্ট্যান্টের মতো করে, যে আপনি হয়তো একটা ডেটা সেট আছে, সেটাকে ওকে অ্যানালিসিস করতে বলতে পারেন, যেটা আপনার একার পক্ষে আগে হয়তো সফটওয়্যার দিয়ে করতে হবে, অথবা কোনো একজন ডেটা অ্যানালিস্টকে দিতে হবে। তো
তো ডেটা জার্নালিজম এভাবে মেবি এআইয়ের হেল্প নিয়ে করা যায়। আবার এআই যদি আপনার সাংবাদিকের অনেক কাজই করে দেয় তাহলে তো আপনার চাকরি থাকবে না। তো আবার ঘিলুর ব্যবহার যদি আপনি কমিয়ে দেন এআই এর উপর দ্বারস্থ হয়ে, আপনার সাংবাদিকতায় কিন্তু ইনোভেটিভ কিছু থাকবে না। ওইটা মানুষ পাঠক বুঝতে পারবে। আর প্রবলেম হয়েছে ক্রেডিবিলিটির জায়গায়। এটা বাংলাদেশে বা পৃথিবীতে এই সংকটটা আমরা দেখতে পাচ্ছি যে আগে সাংবাদিকতার প্রফেশনাল জার্নালিজম কে আলাদা করে বোঝা যেত যে সে ইনফরমেশন যা আছে তার ভিত্তিতে একটা মানে সংবাদ পরিবেশনা করছেন। কিন্তু এখন একজন অনলাইন সেলিব্রিটি কিংবা একটা বই4 অনলাইন কাগজ আর প্রফেশনাল জার্নালিজম, এই তিনটার মধ্যে পার্থক্য করা মুশকিল হচ্ছে। অবশ্যই ফটোকার্ড ইত্যাদির মাধ্যমে নানান সোর্স থেকে অপতথ্য সরবরাহ করা হয়, কিন্তু আমরা দেখেছি অনেক সময় এই মেইনস্ট্রিম পত্রিকা বা অনলাইন পত্রিকা থেকে অপতথ্যমূলক সংবাদ পরিবেশিত হয়েছে, পরে ওগুলোকে আবার সরিয়ে ফেলে ইত্যাদি করতে হয়। তো এই যে আমরা পডকাস্ট করছি, এটা আজকাল এই মুহূর্তে, এটা আগামী 5 বছর হয়তো এর গ্ল্যামারটা থাকবে, তারপরে এটাকেও হয়তো ইনোভেটিভ ওয়েতে চেঞ্জ করতে হবে। এইভাবেই আসলে সাংবাদিকতা এগিয়ে যাবে। মোট কথা হলো, এত যে তথ্য, ফেসবুকে নিউজ ফিডে তথ্য, নিউজ পেপারগুলোতে তথ্য, টেলিভিশনে তথ্য, অনলাইন জার্নালিজমের তথ্য, কিন্তু মানুষের তথ্যের চাহিদা না কমে বলবৎ থাকছে বা বাড়ছে। আবার বলা যায় যে সে আসলে খোঁজে আসল তথ্যটা, সে এই ক্রেডিবিলিটি একদিকে নষ্ট হয়েছে, আবার আসল তথ্য যে দিতে পারবে তার কাছে কিন্তু সে ফেরত আসবে। আর আমি এটাকে এভাবেও বলতে পারি যে আগে সবচেয়ে বেশি কোন ফরম্যাটটা ক্রিকেটের ক্ষেত্রে পপুলার ছিল? ওয়ানডে, ইন্টারন্যাশনাল। কিন্তু এখন টি20 পপুলার হয়েছে, তার মানে ব্রেকিং নিউজ এগুলো পপুলার থাকবে। কিন্তু আপনি দেখেন টেস্ট কিন্তু তার গ্ল্যামার এখনো হারায়নি, সে টিকে আছে আজও। বিভিন্ন টেস্ট ক্রিকেটের খবর আমরা, ফলে লং কন্টেন্ট, ইনভেস্টিগেটিভ লম্বা ভিডিও বা ডকুমেন্টারি, ইনভেস্টিগেটিভ লম্বা রিপোর্টস, রিটেন, এগুলোর কিন্তু চাহিদা থাকবে। কারণ আপনি জানেন, আমি জানি যে আল জাজিরার সেই লম্বা প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান, সেটার কি ভূমিকা ছিল। ফলে সাংবাদিকতাকে আসলে নতুন আঙ্গিকে দেখার সুযোগ আছে। আমাদের দেশে পার্টিকুলারলি যেভাবে ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে, যে সাংবাদিকদের আমরা আইকন মনে করতে আইকনের স্ট্যাটাস দিতাম, সেই সাংবাদিকরা, সেই সেমি আইকনিক জার্নালিস্টরা কী করলেন, তারা চাটুকারিতা শুরু করেছে। আপনার বললেন সম্পাদকরা চলে যেতেন শেখ হাসিনার চাটুকারিতা করতে। তারপরে সেই সব লোকেরা আসলে যেটা করেছেন, তারা নিজেদের স্বার্থের জন্য, ওই যে শিক্ষকদের বাড়তি অর্থযোগের কথা বললাম, এখানেও সাংবাদিকরা বাড়তি অর্থযোগের জন্য এগুলো করতেন। তার ফলে যেটা হয়েছে, পেশাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, জনআস্থায় সংকট তৈরি হয়েছে। এখন এটা কিভাবে ফিরে আসবে? কেন যে তারেক রহমান হয়তো বলেই ফেলেছেন যে আপনারা স্বাধীনভাবে সাংবাদিকতা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছিলেন, কিন্তু স্বাধীনভাবে সাংবাদিকতা করতে মানুষ তো ভুলে গেছে 17 বছরে, 15 বছরে। তারা না চাপ দিলেও সেলফ সেন্সরশিপ করেন, তারা না চাইলেও চাটুকারিতা করেন। এই যে পরিস্থিতি, এখান থেকে মুক্তি পাওয়া দরকার। এই যে রিলেটিভলি বেটার টাইমটাকে ব্যবহার করতে পারা উচিত, সেই সাংবাদিকতা আসলে টিকবে। আদারওয়াইজ আপনি জানেন যে টেলিভিশন চ্যানেল কত আছে বা ছিল, কয়টার মানে রিচ কেমন, মানুষ আগ্রহ করে টেলিভিশন নিউজ দেখে কিনা এখন। রাদার আপনি পোস্ট থেকে শুরু করে আপনাদের যে কন্টেন্টগুলো, সেগুলো কিন্তু মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এভাবে পরিবর্তনের মধ্যে, ঘাত প্রতিঘাতের মধ্যে যে সাংবাদিকতা টিকে থাকবে বলে আমি মনে করি। আজকে আপনার কাছে শেষ প্রশ্ন, যে যেহেতু আমরা জুলাই নিয়ে আলাপটা শুরু করেছিলাম, জুলাই দিয়ে শেষ করি, যে আপনার এসব মনে আছে যে জুলাই অভ্যুত্থানের সময় বদরুদ্দীন ওমর একটা খুব গুরুত্বপূর্ণ একটা আলাপ হাজির হয়েছিল যে এইটা একটা গণ অভ্যুত্থানে পরিণত হবে, এবং উনি ওখানে দেখাচ্ছিলেন যে অল্প সময়ের মধ্যেই এই দেশে আসলে একটার পর একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং 5টা গণ অভ্যুত্থানের কথা হচ্ছে, এই যে 52 থেকে শুরু করে। তো এই যে বাংলাদেশে আমরা গণ অভ্যুত্থান তো হচ্ছে, এখন প্রাণও যাচ্ছে প্রচুর,
কিন্তু আবার আমরা দেখা যায় যে কি এই গণ অভ্যুত্থানগুলো কোনোটাই আমরা ফসলটা হুম। জনগণ পর্যন্ত পৌঁছাতে পারি না। আবার এখন অঙ্ক করে দেখা দেওয়া যায় কয় বছর পরে এখানে আসলে আরেকটা গণ অভ্যুত্থান হবে বা এরকম একটা পরিস্থিতি হবে। তাহলে আমরা কি কখনোই গণ অভ্যুত্থানের কোনো এসেন্স নিয়ে যেতে পারবো না? এটা কি আবার আমরা দিবস পালনের মতো এই চক্রে আটকে যাব কিনা? এইটা নিয়ে আর কি শেষ নোটটা শুনবো আপনার। এটা তো আসলে আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা না, সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে তো আমার কিছু অবজারভেশন থাকেই। আসলে প্রতিটা গণঅভ্যুত্থান বেহাত হয়ে যাওয়ার পরেও আমরা প্রতিটা গণঅভ্যুত্থান থেকে কিছু নতুন কিছু শিখি, এবং সেটা হয়তো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না বলা হয়, কিন্তু সেটা কিছু কিছু শিক্ষা আসলে জাতির মনস্তত্ত্বে থেকে যায় এবং সেটা আর অতটা রিপিট হয় না। যেমন ধরেন, আমরা আশা করতেই পারি যে, এটা আপনিও বলেন তো, যে আপনি কি দেখেন যে আগামী 10 বছরে আবার আয়নাঘরের মতো জিনিস হবে? সম্ভবত হবে না। এই আশাটা তো আমরা রাখবই। হয়তো এই সরকার কিংবা পরের কোনো সরকার আবার জনগণের উপরে উৎপীড়ন করবে নতুন কোনো ফর্মে, অথবা করবে না, সেটাই আমরা আশা রাখতে চাই। আসলে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই বাংলাদেশ এগুচ্ছে বলে আমি মনে করি। ধরেন যে 200 বছরের কলোনিয়াল শাসনের পরে ইউরোপিয়ানরা শুনেছিল যে ইন্ডিয়া একটা প্রসপেরাস বিরাট বিষয়। প্লেস, তো ফলে ওখানে যাই চলো। তার মানে আমাদের একসময় সমৃদ্ধ বাংলা ছিল, সুলতানি আমলের 500 বছরে তো ছিলই। সেখান থেকে আমরা 200 বছরের যে লুটপাট হয়েছে, ক্রমাগত সম্পদ চলে গেছে, আমরাও আসলে যখন কলোনি আন্ডারে থাকি আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমরা হীনমন্যতায় ভুগি। এটা এবং এই পপুলার সাইকিতে এটা দীর্ঘকাল ধরে তার রেশ থাকে। তো সেই হীনমন্যতার বোধ কিন্তু আমাদের এখনও যায়নি। কিন্তু কতগুলো ব্যাপার খেয়াল করবেন যে মানুষ তো আগের চাইতে অর্থনৈতিকভাবে ভালো আছে, সেটা সব যুগেই ধীরে ধীরে এই ব্যাপারটা সব সরকারের সময় একটু একটু করে ভালো হয়েছে। তারপরে ধরেন যে গ্লোবালি আমরা কানেক্টেড, ফলে আমাদের শিক্ষায় সরকারগুলো যতই অমনোযোগী থাকুক, ওরা যত বেশি জানে তত কম মানে এই নীতির কারণে। কিন্তু তারপরে মানুষ কিন্তু সেলফ লার্নিং হয়। আমাদের ছেলেমেয়েরা যদি বলেন যে ইংরেজি একটা টুল, আমাদের ছেলেমেয়েরা এখন, শহুরে ছেলেমেয়েরা ইংরেজিতে ভালো করে, তারা বিদেশের মানুষের সঙ্গেও বিড করে, মানে আউটসোর্সিং করে। এগুলো পরিবর্তন কিন্তু হচ্ছে। আমি বিদেশ থেকে 2-3 বছর 2-1 বছর পর পর আসি, আমি প্রতিবারই দেখি যে ইনফ্রাস্ট্রাকচারের জায়গায় মানুষের পোশাক পরিচ্ছদে এবং কি জিনিস খাচ্ছে, কি পোশাক পরছে, আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে একটা গালফ অফ ডিফারেন্স ছিল, এটা ডিফারেন্সটা কমছে। কিন্তু মেবি ক্রিটিক্যালি বলা যায় যে গণতন্ত্রের জায়গায় আমেরিকাতেই বা আবার গণতন্ত্র কোথায়, ওরাও তো মানে সাফার করছে। ওই সব জায়গায় আমরা এখনো অতটা অর্জন করতে পারিনি, কিন্তু অন্যান্য কিছু জায়গায় তো আমরা অর্জনের মধ্য দিয়ে যাচ্ছি। ফলে আমি একেবারে হতাশাবাদী নই। অনেক সময় ভেতরে থাকতে থাকতে আমরা ভালো জিনিসগুলো আমাদের নজরে পড়ে না, কিন্তু আমি যখন বাইরে থেকে মাঝে মাঝে আসি আমার ভালো জিনিসগুলো নজরে পড়ে। জ্যাম, যানজট আসলে একটু কমেছে। আমি অনেক জায়গায় গেলাম, ঘুরলাম ফিরলাম, একটু কমেছে। সেটা যে কারণেই হোক, মেট্রো রেলের কারণেই হোক আর যে কারণেই হোক, মানুষের সিভিক সেন্স একটু বেড়েছে, সাউন্ড পলিউশনটা কমেনি। কিন্তু এইভাবেই আমরা এগোবো। সাউন্ড পলিউশন মানে প্রচুর ব্যাটারি চালিত রিক্সা নিয়ে অনেকের অভিযোগ আছে, কিন্তু আমি দেখি যে এটা শহরে একটা গতিশীলতা বেড়েছে। মানে ফাঁকা একটু জায়গা পেলে যে ও চট করে চলে যাচ্ছে, তাতে কিন্তু আপনি একটু সময় পাচ্ছে, মানে মানুষ একটু দ্রুত ট্রাভেল করতে পারছে। তাতে আবার নতুন উৎপাত হয়েছে, তাদের প্রত্যেকেরই হর্ন আছে, সেই সাউন্ড পলিউশনটা না কমে বেড়েছে। এবং ঢাকা এগেইন যুদ্ধবিধ্বস্ত দুটো শহরের পরেই সবচেয়ে বসবাস অযোগ্য শহর। সেটা তো বহু বছর ধরে একই রকম আছে। আমার মনে হয় যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে যাব। এগুলো নানান কিছু যে আমরা দেখছি, এটা ঘাত প্রতিঘাত, টেনশন, এগুলোর মধ্য দিয়ে সমাজ আসলে এগোয়। তো আমি আশাবাদী থাকতে চাই। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে এই অল্প সময়ের ভিতরে আপনাকে যে পাওয়া যাবো এটা ভাবি নাই, কিন্তু আমরা আপনাকে পেলাম, আমরা আসলে খুবই অনার্ড। এবং সামনে অবশ্যই আমাদেরকে সময় দেবেন। আমিও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আমার আসলে একটা প্রত্যাশা ছিল যে আমি এবার দেশে গেলে এরকম
পডকাস্টে একটা দুটো আমন্ত্রণ পেলে অবশ্যই যোগ দেব। এবং আমি আপনার অ্যাজ এ হোস্ট আপনার শোগুলো বহুদিন ধরে ফলো করছি। আপনি ভালো কাজ করছেন, ঢাকা পেপারস ভালো কাজ করছে, আমি সবার সাফল্য কামনা করি। ধন্যবাদ ভাই। দর্শক, আমরা আসলে আজকে খুব চমৎকার একটা আলাপের ভিতর দিয়ে গেলাম এবং আমরা এই জুলাই আগস্টে কিন্তু এই আলাপগুলো নিয়মিত চালাতে চাই। এই ধরনের আলাপ সামনের দিনে দেখার জন্য ঢাকা পেপারসের সাথেই থাকুন।